হসপিটাল তো ভূত থাকবে, কেউ ঘুমটা দিয়ে রয়েছে এবং নড়ছে। তো তার 2 মিনিটের মাথায় আমি অজ্ঞান, ওই বডি দেখে 3 জন অজ্ঞান হয়ে পড়ে গেছে। নমস্কার, আমি সুমন, ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন। ওনার অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রোজ যে ধরনের আলোচনা করে থাকি তার থেকে আজকের ডিসকাশন পয়েন্ট গুলো একটু ডিফারেন্ট। আজকেটা অন্য সালের ভিন্ন ধারার আলোচনা বলতে পারেন। আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, আপনারা যারা সার্জারি করেন আপনাদেরকে প্রায় রাত জাগতে হয়। ভূত দেখেছেন কখন? ভূত দেখা শুনেছি আমি হসপিটালে নাকি ভূত থাকে। হ্যাঁ, হসপিটাল তো ভূত থাকবে। এত মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন, থাকতে মানে অবশ্যই থাকতে পারে। আমরা এত সুইসাইড কেস আসে আমাদের হসপিটাল বা আগুনে পড়ে রোগী আসে। আমার ভূত দেখার অভিজ্ঞতা বলতে একবারই, সেটা এমবিবিএস এর সময়, মানে ইন্টার্নশিপ যখন চলছিল তখন আমাদের রাতে ডিউটি করতে হতো এবং রাতে শিফট হতো। মানে আমি রাত 2টা পর্যন্ত করবো ডিউটি, তারপরে আমি হোস্টেলে চলে আসবো, অন্য একদিন যাবে আমার কলিগ। তো এরকম হয়েছে, আমাদের অ্যানাটমি বিল্ডিংটা আর মর্গ পাশাপাশি, এবং তার পাশে একটা কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট ছিল। সেই জায়গাটা পেরিয়ে গিয়ে আমাকে হস্টেলে যেতে হতো এবং ডান দিকে মাঠ ছিল। এবং মাঠে যেমন আমাদের যে ফগ ল্যাম্পগুলো হয় না, সেই ল্যাম্পগুলো জ্বলতো। এবং এখানে আমি যাচ্ছি, কোনোদিনই কিছু সেরকম ভয় লাগে না। তো হঠাৎ করে অ্যানাটমি বিল্ডিং এর পাশে একবার ওই ফিরতে ফিরতে নজর গেল, তখন দেখি কিছু একটা যেন মানে এরকম মনে হচ্ছে যেন কেউ ঘুমটা দিয়ে রয়েছে এবং নড়ছে। এইবারে আমি তো দেখেই মোটামুটি একা ছিলাম, আর দেখেই পুরো আত্মারাম খাঁচা, ওইখান থেকে দেড় দৌড়ি। তো হস্টেল যতক্ষণ না পৌঁছেছি পিছনের দিকে তাকাবো গেছি। তারপরের দিন একটা উপলব্ধি হচ্ছে যে দেখি কি ব্যাপারটা কিরকম কি। তখন দেখি যে আমি বুঝতে পারলাম হয়তো এই জিনিসটাকে আমি একটু মানে একটা ইলিউশনের মতো একটা ব্যাপারটা হয়েছিল, যে একটা কলা গাছ ছিল, সেই কলা গাছটাকে আমি ভুল করে বুঝে ফেলেছিলাম। তো এইরকম একটা অভিজ্ঞতা আমার রয়েছে ইন্টার্নশিপে। আপনি অ্যানাটমি বিল্ডিং এর কথা বললেন, অ্যানাটমি ডিপার্টমেন্টে যাওয়া বা ওই সময়টা কাটানো কতটা ভয়ের ছিল? আমাদের ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি। তো আমাদের ব্যাচে 150 জন ছিলাম আমরা। এবার অ্যানাটমিতে কি হতো, আমাদের ব্যাচ করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো, 25 জন পার ব্যাচ। আর সবার সামনে থাকতো, তখন 25 জনের ব্যাচে সবার সামনে থাকতো একটা করে বডি। এবার আমাদের স্যার যিনি আমাদের পড়াতেন, উনি একদিকটা ডিসেক্ট করতেন, আর একদিকে একটু যারা হয় না ওভার এনথুজিয়াস্টিক যারা হয় তারা ডিসেকশন করতো। আমরা একটা পিছনের দিকে থাকতাম, তো দূর থেকে দেখতাম জিনিসটা কি হচ্ছে। আর 25 জন তো বুঝতেই পারছো, আমাদের টুল নিয়ে দেখতে হতো, টুলের উপর উঠে দাঁড়িয়ে দেখতে হতো। ফার্স্ট দিন আমরা দেখছি, তখন হাতের একটা ডিসেকশন চলছে 5 মিনিট কি 10 মিনিট হয়েছে। সবারই একটা অস্বস্তি, একটা পরিবেশ, একটা ফর্মালিনের গন্ধ, ওগুলো গন্ধ, তার মধ্যে ওরকম একটা বডি চোখের সামনে প্রথমবার 18 বছরের ছেলে আমরা দেখছিলাম। করতে করতে হঠাৎ করে 5-10 মিনিটের মাথায় দুধটা পাওয়া, কি হলো, ঘুরে দেখে 3 জন অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই বডি দেখে 3 জন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমিও তো কেমন একটা লাগছিল, ঘাম বেরোচ্ছিল, কিছু হচ্ছিল। আমি আবার দেখতে গেছি এরকম ভাবে, তো তার 2 মিনিটের মাথায় আমি অজ্ঞান। তো যখন আমার চোখ খুললো দেখি আমি ওই ডিসেকশন টেবিলের পাশে আরেকটা টেবিল ছিল, সেখানে শোয়া, মানে আমাকে শুয়ে রেখেছে এবং আমার সাথে মানে আমার সঙ্গে আরো 2-3 জনকে শুয়ে রাখা হয়েছে। তারপরে ওই আমরা যখন হোস্টেলে ফিরে এসে সিনিয়রদের গল্প করছি, সিনিয়ররা বলছে সেম, মানে অ্যানাটমি ডিপার্টমেন্টে যারাই যাবে 2-3 জন এরকম ক্যাজুয়ালিটি হবেই। এইরকমই অভিজ্ঞতা অ্যানাটমি ডিপার্টমেন্টে। অজ্ঞান ঘর বা লাশ কাটা। ডাক্তারি জীবনে আপনি যখন রেসিডেন্সিয়াল ছিলেন, ডেফিনেটলি হস্টেলে আপনার নানা রকম মুহূর্ত, ভালো খারাপ, ইফ ইউ জাস্ট গো ব্যাক টু ডাউন মেমরি লেন, এরকম কিছু মেমরিজ যেটা আজও আপনাকে একই রকম রোমাঞ্চিত করে? দুটো ঘটনা বলি। একটা তোমার এমবিবিএস এর সময়, যখন এমবিবিএস এনআরএস ছিলাম, একটা ফ্লোর ফিস্ট, আমাদের প্রত্যেকটা যে ফ্লোর থাকতো একটা ফিস্ট হতো। তো সেটা একটা মানে জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার এবং একটা রেশারেশির ব্যাপার হতো। হ্যাঁ, নর্থ টপ, মানে আমাদের বিভিন্ন নাম ছিল, 3rd ফ্লোর বা 3rd, যেটা আমরা বলতাম অ্যানেক্স ফার্স্ট,
অ্যালেক্স সেকেন্ড, এরকম এরকম বিল্ডিং এর নাম ছিল। আমি অ্যালেক্স ফার্স্টে থাকতাম। তো একটা রেসারেসির ব্যাপার ছিল যে কে কারা করেছে মাটন, কারা করেছে মাটন বিরিয়ানি, তো কারা চিকেন রেজালা, তো সেই নিয়ে একটা কম্পিটিশন একটা কাজ করতো। তারপরে হতো যে গান বাজনা একটা আসর বসে যেত, এবং একটা মানে কি বলবো, একটা জয়ধ্বনি যে ব্যাপার হয় না একটা, ওই অন্য ফ্লোরের নাম করে তাকে গালাগালি দেওয়া, সেই জিনিসগুলো চলতে থাকতো সমান্তরালভাবে। তো সেই জিনিসগুলো কিন্তু একটা মানে হোস্টেলে না থাকলে বোঝা যাবে না, যারা ডে স্কলার ছিল তারা এই জিনিসগুলো উপভোগ করতে পারে না। তো সেইটা একটা হোস্টেল জীবনের একটা স্মরণীয় একটা মানে এক একটা ঘটনা বলতে পারো। এবং আমরা মুখিয়ে থাকতাম কখনই ফ্লোর ফিস্ট গুলো হবে তার জন্য। আমি যখন এমসিএইচ করছি সেই সময় আমাদের কি হয়েছিল, আমি এসএসকেএম করেছি, তো এসএসকেএম এ একটা ঘটনা হয়েছিল। তো স্থানীয় কিছু লোকেদের সঙ্গে আমাদের হোস্টেল যে আবাসিক আমরা যারা ছিলাম তাদের ঝামেলা হয়েছিল। ওটার বাইককে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল লোকাল যারা রেসিডেন্ট যারা ছিল তাদের সঙ্গে। এবার তারা বলেছিল আমাদের দেখে নেবে এরকম, তো আমরা মার্ক হয়ে গেছিলাম, আমাদের হোস্টেলে এসে ওরা দেখে নেব। তো এই নিয়ে একটা আমাদের সবার সঙ্গে একটা মিটিংও হয়েছিল, এবং আমরা সবাই রেডি হয়েছিলাম। জানো আমরা রেডি হয়েছিলাম কি আসলে আমরা কি কি অ্যাকশন নেবো এটার জন্য। ইনজেকশন করে দেবো না, ইনজেকশন নিয়ে আসেনি, তো ইনজেকশন তো অত লাগবে না। যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ক্যান্টিন থেকে তখন কোল্ড ড্রিঙ্কসের বোতল পাওয়া যেত, নিয়ে আমরা চারতলা রেডি হয়েছিলাম যে আসলে আমরা উপর থেকে অ্যাটাক করবো, এইরকম বোতল ছুটবে না। টাইম ওয়ার্ক ছিল, করতে হয়নি, তবে আমরা রেডি ছিলাম এবং সারা রাত জেগেছিলাম সবাই। তো সেটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হোস্টেল লাইফে। আমি এই হোস্টেল লাইফের পার্সপেক্টিভ থেকে আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাইবো, সেটা হচ্ছে টানা এরকম তো হয়েছে যে 36 থেকে 48 ঘন্টা ডিউটি করেছে। হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? রিলেটেস? হ্যাঁ, আমাদের ইন্টার্নশিপ বলো বা সার্জারি পিজিশিপের সময় 36 ঘন্টা ডিউটি করতাম, কিন্তু এই 24-36 ঘন্টাটাই বেড়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল নিউরো সার্জারিতে এসে। তো সেটারই প্রথম দিককার একদম ফার্স্ট ডে যদি ঘটনাটা বলি, সেটা এরকম যে আমি জয়েনিং লেটার জমা করতে গেছি, যে আমি জয়েনিং লেটারটা আজকে সাবমিট করবো, আমি কালকে থেকে ডিউটি জয়েন করবো। এবার এমন হয় না, এত ডিউটির চাপ থাকে, আমাদের যে সিনিয়ররা তারা মুখিয়েছিল জুনিয়র কবে আসবে। আমি গেছি, প্রথমে যেতেই স্যাররা বললো হ্যাঁ ঠিক আছে জয়েন করে যাও। ক্লাসে গেলাম, খুব ভালো লাগলো, 1.5 ঘন্টা ক্লাস হলো। তারপরে সিনিয়র আমাকে বললো আয় চলে, যে নর্মাল বলেছিলেন আয়। তো আমি গেলাম, বলি যে হ্যাঁ চলো আউটডোরে চলো। আউটডোর গেলাম, আউটডোর 2টো পর্যন্ত ছিল। তো আউটডোর 2টো পর্যন্ত আউটডোর থাকার পরে আমাকে বলছে যে চলো আমি এমার্জেন্সি। আমি বললাম এখন তো ছাড়ো, আমি খেতে যাবো। নেই খানা মানে হাঁপে মাঙ্গা লেননি। তো আমি বললাম যে খাবার ওখানে, তো আমি বাড়ি যাবো কবে? আজ তো তুই ঘানি যাবে, মানে তোকে বাড়ি যেতে দেবো না। আমি বলি এই কোথায় এসে পড়লাম রে বাবা। আমি জানতাম যে ডিউটির চাপ আছে, কিন্তু এতটা আশা করিনি। তারপরে আলটিমেটলি কখন ছাড়লে জানো? রাত্রে। ভোরবেলা, ভোর 4টের সময়। এরকম মানে টানা তোমার, হ্যাঁ ফার্স্ট ডে। তো এটাও একটা তোমার কি বলতো একটা হ্যাবিট হয়ে যায় আমাদের। এরপরে মানে এটাই বলতে চাইছি যে এইটা করার পর আর 72 ঘন্টা কিছু মনে হতো না। ওই মাঝে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাতাম, বাকি 72 ঘন্টা টেনে যেতে পারতাম। অভ্যেস, একটা অভ্যেস, মানে কমান্ডো ট্রেনিং করতে পারেন। হ্যাঁ, এটাও যুদ্ধের থেকে কম কিছু নয় মানুষের জীবন বাঁচানো। আমার পরবর্তী প্রশ্ন আপনাকে, নিশ্চয়ই এরকম কিছু মজার ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন বা এক্সপিরিয়েন্স করেছেন এই সময়টা দেখে, যেখানে আপনি যেরকম জুনিয়র হিসাবে আপনি বলছেন, সিনিয়র হিসাবে এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার? হ্যাঁ, এরকম একটা হয়েছিল। ধরো আমি যখন সেকেন্ড ইয়ার, তখন ফার্স্ট ইয়ারের জুনিয়র ফোন করে আমাকে বললো, সে হিন্দি ভাষী ছিল, সে বললো যে এরকম পেশেন্ট পার্টি, মানে পেশেন্টের জন্য রিলেটিভ, তারা খুব অ্যাজিটেটেড হয়ে গেছে, অনেকে আছে তারা। ও একটা সাসপেক্ট করছিল যে কিছু হতে পারে, মানে ওর উপর অ্যাটাক করতে পারে। তো এই মতো অবস্থায় তো আমরা তখন ওটিতে ছিলাম। তখন ওটি থেকে ফোন করে আমি বললাম তুই একটা কাজ কর, বাথরুমে চলে যা। বাথরুমে? হ্যাঁ বাথরুমে চলে যা। বাথরুমে যাবে লক কাট দে। কেননা আমাদের যে ডিউটি রুম ছিল, সেই ডিউটি রুমে কোনো ছিটকানি ছিল না, একমাত্র ছিটকানি ছিল বাথরুমে। তাই আমি বললাম সেটাই সেফ হবে, বাথরুমে গিয়ে নিজেকে লক করে দাও। এবং তারপরে নিজেকে লক করে দিল, বেঁচে গেল সেই যাত্রা। মানে পার্টি খুব অ্যাজিটেটেড হয়ে গেছিল। তারপর আমরা পুলিশ নিয়ে গেলাম, পুলিশ নিয়ে এসে ব্যাপারটাকে সামলালাম। এইরকম
সিনিয়র জুনিয়র একটা ব্যাপার ছিল, হয়েছিল। রেসপন্সিবল সিনিয়র্স। শুনলেন নানা মজার গল্প, শুনলেন নানা সিরিয়াস গল্প, শুনলেন নানা রকমের মেমোরিজ, যে মেমোরিজ গুলো এখনো একই রকম ভাবে ফ্রেশ ডক্টর সব্যসাচী সাহার। এরকম পরবর্তী এপিসোডও আপনাদের যেমন চমক থাকবে, ডেফিনেটলি অনেক অনেক ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যখনই আমরা যে কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। ধন্যবাদ।